গত পরশুদিন রিয়েলমি বাংলাদেশ দেশের মার্কেটে দুটি স্মার্টফোন লঞ্চ করে, রিয়েলমি 9 প্রো প্লাস আর রিয়েলমি 9 প্রো। প্রো প্লাস নিয়ে অলরেডি কথাবার্তা শেষ, আজকে কথা হবে রিয়েলমি 9 প্রো নিয়ে। এই স্মার্টফোন 8/128GB ভ্যারিয়েন্টে লঞ্চ হয় এবং দামটা হলো গিয়ে 32,000 টাকা। তবে ওই দারাজের কি যেন অফার ছিল, 29,500 টাকা আমি পাওয়া যেত। তো এই বাজেট সেগমেন্টে এটা নতুন একটা খেলোয়াড়, বাট এই খেলোয়াড়টা আসলে সবার জন্য হয়তো না। বেশ কিছু জায়গায় ভালো রয়েছে, বেশ কিছু জায়গায় আবার পিছিয়েও থাকবে। সুতরাং যারা 30,000 টাকার মধ্যে একটি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন এবং এটাও ভাবছেন হ্যাঁ এটা নেওয়া যেতে পারে, তাদের জন্য আজকের ভিডিও দেখে দেন ডিসিশন নিন। ডিজাইনের দিক থেকে এর যে বড় ভাই প্রো প্লাস অলমোস্ট সেরকমই, এটাও মনে হয় দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এবং বেশ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বডি ফ্রেম প্লাস্টিকেই তৈরি। পোর্টস অ্যান্ড বাটনে যাবতীয় প্রয়োজনীয় সব কিছুই থাকছে, যেমন আপনি 3.5mm হেডফোন জ্যাক পাবেন, তারপর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে শেয়ার্ড সিম কার্ড স্লট, হাইব্রিড সিম কার্ড স্লট যেটাকে আমরা বলে থাকি। রাইট সাইডে যে হোম বাটন এটাই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে, যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। ইন ডিসপ্লে নেই, কারণ এই ডিসপ্লেতে দেওয়ার মতো সেই সুযোগ ছিল না। আমরা যদি এই স্মার্টফোনের পারফরমেন্স সেকশন নিয়ে ফার্স্টে কথা বলি, এটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G SoC। তার মানে হলো কি রিয়েলমি 9 প্রো 5G ফোন, মানে সবাই তো নামের সাথে একটু 5G লাগিয়ে দেয়, ওটাই। আর ওই যে 8/128GB ভ্যারিয়েন্ট, স্টোরেজ সলিউশন UFS 2.2, রান করছে রিয়েলমি UI 3.0-তে বেসড অন অ্যান্ড্রয়েড 12। আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 12 পাবেন। এই প্রসেসরটা আমাদের কাছে একদম নতুন না, এর আগেও বেশ কয়েকটা ডিভাইসে আমরা অলরেডি ব্যবহার করেছি। মিডিয়াটেক বলি কেন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যা 6nm ফ্যাব্রিকেশনে বিল্ড করা এবং এটাতে 5G রয়েছে। তো আমাদের অনেকের এমনটা হয় না যে আমরা মোটামুটি 30-এর মধ্যে একটা ফোন কিনবো, বাট 4G প্রসেসর থাকা যাবে না, আমার ফোনটাতে 5G থাকতে হবে। তাদের জন্য এটা একটা অপশন। এই প্রসেসরটা রেগুলার পারফরমেন্সে কিন্তু মোটামুটি একটা স্ট্যাবল পারফরমেন্স দিতে পারে। ইহা খুব বেশি গরম হয় না, অতিরিক্ত ব্যাটারিও বার্ন করে না। রেগুলার পারফরমেন্স বলতে আপনি ডেইলি কী কাজ করেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, বিভিন্ন অ্যাপ ওপেন ক্লোজ করতে হয়, হয়তো আপনি মোটামুটি 4-5টা ভারী অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাট এ টাইম কাজ করেন, সে সমস্ত কাজগুলো এই ফোনটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে। ডিসপ্লেটাও বেশ ফ্লুইড, যে কারণে এই কাজগুলো ইজিলি করা যাচ্ছিলো এবং সেখানে আমরা কোনো ধরনের ল্যাগ আটকে যাওয়ার মতো সমস্যা পাইনি, ফ্রিজ হয়ে যেত আমরা দেখিনি। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট বলবো আমি। এর যে র্যাম ম্যানেজমেন্ট, হ্যাঁ সেটাও ভালো বলা যায়। ব্লোটওয়্যার আছে কিছু যা আপনি আনস্টল করতে পারবেন। এছাড়া রিয়েলমি UI এর 3.0-র যে সুবিধাগুলো সেগুলো তো থাকছেই, গতকালকে ওটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি, আজকে আর না যাই। আমার মনে হয় যে 1030 বা 32,000 টাকা দিয়ে যদি ফোনটা কেনেন রেগুলার পারফরমেন্সের জন্য এটা ঠিক আছে। ইভেন আপনি যদি একটু হেভি প্রেশার দিয়েও কাজ করতে চান দেন ওকে, বাট এরকম প্রাইস পয়েন্টেই আমরা অলরেডি হয়তো অফিসিয়াল পাবো কিনা আমি শিওর না, বাট আনঅফিসিয়াল ভালো ভালো প্রসেসরযুক্ত স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে। তবে অফিসিয়াল আনঅফিসিয়ালের একটা বিষয় নিশ্চয়ই থাকে। আমরা যদি গেমিং পারফরমেন্সের বিষয়ে আসি, সেখানে এটাতে আপনারা পাবজি টেস্ট করছিলাম, যা পাবজির কথা বলতে তো ভয়ই লাগে। গতকালকের খবর তো জানেন মনে হয়, 108 জন গ্রেপ্তার, তার মধ্যে কয়েকজনের আবার কারাবাস হলো 2 দিন। যাই হোক, পাবজি এটাতে চলে বলতে আমরা HD হাই ফ্রেম রেটে প্লে করতে পারছিলাম এবং মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স দিতে পারছিল এই সেটিংসেও। তবে আপনি আরেকটু লোয়ার সেটিংসে নিয়ে যদি খেলেন সেক্ষেত্রে আর বেটার রেজাল্ট পাওয়া সম্ভব হয়, তখন বেশ স্মুথ একটা রেজাল্ট দিতে পারছিল স্মার্টফোন। এর বাইরে আমরা ট্রাই করছিলাম Asphalt 9 COD, ওই গেমগুলো স্মার্টফোনে ভালো চলেছে এবং ফোনটা মানে সর্বপ্রকার গেমিংয়ে দেখছিলাম খুব একটা গরম হচ্ছিল না আর ব্যাটারিও বার্ন কম করছিল। তবে পরিশেষে আমি এটা বলবো পারফরমেন্স সেকশনে অবশ্যই এটা মানে 30,000 বা 32,000 টাকার যারা গেমিং ফোন কিনতে চান তাদেরকে রিকমেন্ড করার মতো না। আপনার যদি রেগুলার পারফরমেন্সে সন্তুষ্ট থাকেন দেন ওকে, আপনি মাঝে মধ্যে গেমিং করেন, মাঝে মধ্যে টুকটাক পাবজি খেলেন, দেন আপনার জন্য এটা ঠিক আছে, বাট গেমিং কোনো চিপ কিন্তু এটা না। আমি বলবো 32,000 টাকা এই প্রসেসরটা একটু ছোটই হয়ে যায়, এখানে আরেকটু বেটার প্রসেসর অথবা এই ফোনের দাম আরও কিছুটা কম থাকা উচিত ছিল। এখন আপনাদের কাছে বা আমার কাছে অবশ্যই একটু ওভার প্রাইস মনে হয়। ক্যামেরার রেয়ারে থাকছে 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। প্রপার লাইটিং কন্ডিশনে এর যে প্রাইমারি সেন্সর তা বেশ ব্রাইট ছবি দিতে পারে, তবে একটু স্যাচুরেটেড করে ফেলছিল। রিয়েলমি 9 প্রো প্লাসের কালার সেন্স বেশ ভালো ছিল, বাট এটার ক্ষেত্রে আমরা দেখলাম যে রিয়েলমির ম্যাক্সিমাম স্মার্টফোনের মতোই কালার কিছুটা বুস্ট আপ করে ফেলে, একদম সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি, যা অনেকের কাছেই আবার ভালো লাগে। তবে পার্সোনালি আমার কাছে আরেকটু ন্যাচারাল টোনের ছবি বেশি ভালো লাগে। ডাইনামিক রেঞ্জ হোয়াইট ব্যালেন্স এর ক্যামেরায় মোটামুটি আমরা ভালোই দেখছি, তবে লো লাইটের সাথে ছবিগুলো বেশ সফট হয়ে যাচ্ছিল এবং নয়েজ গ্রেইনের দেখাও পাওয়া যায়। সেই ক্ষেত্রে নাইট মোড অন করে নিলে আরও কিছুটা বেটার ছবি পাওয়া সম্ভব। লাইট বুস্ট আপ করে স্টেডি করে একটু ধরে রাখতে হয়, সেই ক্ষেত্রে আপনি মোটামুটি একটা চলনসই ছবি পাবেন। কিন্তু অ্যাজ এ 32K ফোন আমি আরেকটু বেটার ক্যামেরা আশা করছিলাম এর থেকে। এরপরে এখানে আপনি আলট্রাওয়াইড সেন্সর পাবেন। আলট্রাওয়াইড সেন্সর আর মেইন সেন্সরের কালারের মাঝে আমরা তফাৎ পেয়েছি। আলট্রাওয়াইড সেন্সরটি প্রপার লাইটিং কন্ডিশনে বেশ ভালো ছবি দেয়, তখন শার্পনেস ডিটেলসও ভালো ধরে রাখে, ইভেন ডাইনামিক রেঞ্জও ভালো ছিল। এরপরে ডেপথ সেন্সর আছে, পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন
ওকে, বাট মেইন সাবজেক্টের কালার কিছুটা শিফট হতে লক্ষ্য করা যায় আর কিছুটা সফটও করে ফেলছিল। ফোনটার মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি সর্বোচ্চ 1080p 30 fps-এ। 4K-তে রেকর্ড করতে পারছেন না, এটা রিয়েলমির দোষ না, দোষটা হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যে সর্বোচ্চ আসলে নিতে পারে 1080p পর্যন্তই। সো আপনি 4K পাচ্ছেন না এখানে। তবে ভিডিওতে আপনি ডুয়াল মোডে ভিডিও শ্যুট করতে পারবেন, সামনের ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটো মিলেই। ভিডিও বেশ স্ট্যাবল, আপনি দাঁড়িয়ে হেঁটে হেঁটে দৌড়াদৌড়ি করেও শ্যুট করলে আপনি চলনসই চলনসই ভিডিওর থেকে পাবেন। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমি আর একটু ডিটেল আশা করছিলাম, একটু ব্রাইট করে দেবে, দেখতে ভালো লাগবে, কিন্তু শার্পনেস ডিটেলসের কিছুটা অভাব বোধ করছি, ইভেন ডায়নামিক রেঞ্জেও। আর যখন কিনা আপনি ইনডোরে চলে আসবেন বা শ্যাডো এরিয়াতে আর্টিফিশিয়াল লাইটে, সেই ক্ষেত্রে মনে হবে ছবিগুলো আরও কিছুটা সফট করে ফেলছিল। সব মিলে ক্যামেরা সেকশনটা আমি আরেকটু বেটার আশা করছিলাম আসলে এই স্মার্টফোনে। অন্যথায় দাম কম থাকলে এই বিষয়গুলো নিয়ে আর কম্পেয়ার করতাম না। এখন যে অবস্থা তাতে বলা যায় ওই 28-29 হাজার টাকার যে ফোনগুলো রয়েছে তাদের মতো একটা রেজাল্ট দিতে পারছে এর ক্যামেরা। ডিসপ্লেতে এসে আমরা দেখছি স্মার্টফোনতে রয়েছে 6.6 ইঞ্চের একটি প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। এর বড় ভাই কিন্তু আমরা 90 হার্টজ দেখছিলাম, তো সেই জায়গায় এর ডিসপ্লের হাই রিফ্রেশ রেটের কারণে এগিয়ে থাকবে। কিন্তু এটাতে আইপিএস এলসিডি প্যানেল, আমরা সুপার অ্যামোলেড বা অ্যামোলেড কিছুই পাচ্ছি না এখানে। আইপিএস হলেও এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন বেশ ভালোই, বেশ ভাইব্রেন্ট কালার দিতে পারে, কিন্তু দিন শেষে আইপিএস তো আসলে আইপিএসই। ব্রাইটনেসে আমরা ইনডোরে দেখছি একদম ঠিকঠাক, আউটডোরেও এটা ভিজিবল ছিল, একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করতে দেখা যায়। টাচ রেসপন্স এই ডিসপ্লে ভালো পেয়েছি, 120 হার্টজ চেক করে দেখছিলাম, ওটা একদম ঠিকঠাকভাবে পুশ করতে পারছে, আর কোনো ধরনের শিফটিং নেগেটিভিটিও আমরা এই ডিসপ্লেতে দেখছি না। ডিসপ্লের চিন বেজেল ওকে, জাস্ট লোয়ার চিনটা আগের ফোনটার মতো আমি এখানেও বলবো আর একটু ন্যারো রাখা যেত। ডিসপ্লের টপ লেফটে সিঙ্গেল পাঁচল, আইপিএসের গুলো একটু বড় সাইজ হয়, এটার ক্ষেত্রে ব্যতিক্রম না। খুব ভালো করে তাকালে হয়তো আপনি হালকা একটু ব্লিডিং ইস্যু দেখতে পারেন। এই 32,000 টাকার মধ্যে যারা ফোন কিনবে, শুধুমাত্র এই আইপিএস ডিসপ্লে হওয়ার কারণে হয়তো অনেকেই তাদের চয়েসের লিস্ট থেকে এই ফোনটাকে দূরেও রাখতে পারে। আবার অনেকের কাছে হাই রিফ্রেশ রেট ম্যাটার করে, তারা নিশ্চয়ই কিনে নেবে। আপনার কাছে এই ডিসপ্লে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেন আসছি এর ব্যাটারিতে, সেখানে থাকছে 5000 mAh এর ব্যাটারি। 5000 দিয়েও স্মার্টফোনটা বেশ স্লিম, এবং চার্জার হিসেবে পাবেন আপনি 33 ওয়াটের চার্জার। আমাদের ফুল চার্জ করতে 0 to 100%, তাতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 17 মিনিটের মতো। 120 হার্টজ অন রেখেও আমরা একদিনে এই স্মার্টফোনটা ঠিকভাবে ব্যবহার করতে পারছিলাম। 6nm এর প্রসেসর, যা খুব বেশি ব্যাটারি বার্ন করে না, আপনি আমার মনে হয় একদিন ইজিলি চালাতে পারবেন। এইটাতে কিন্তু আমরা সিঙ্গেল স্পিকারই দেখছি, বড় ভাইয়ে কিন্তু স্টেরিও স্পিকার ছিল দুটো, ওইটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল, বাট এইটার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে থাকবে। ফার্স্ট অফ অল আপনি একটা স্পিকার পাচ্ছেন, এবং একদম ফুল ভলিউমে গেলে কিছু কিছু সাউন্ড থেকে আমরা একটু ডিস্টরশন পেয়েছি, সাউন্ডটা ফ্ল্যাট টাইপের আর কি। আমরা ইন্টারনেট ব্যবহার করে দেখছিলাম বোথ কানেকশনে, তাতে ভালো রেজাল্ট পেয়েছি, এখানে কোনো সমস্যা নেই। এখন এই যে স্মার্টফোন, দাম 32,000 টাকা না, একটু ভালো দিক খারাপ দিক আলাদা করি। ফার্স্টেই বলবো দামটা বেশি হয়ে গেছে, এটা খারাপ দিকের মধ্যে পড়ে, দামটা একটু কম থাকা উচিত ছিল। দ্বিতীয়ত এর ক্যামেরা রেজাল্ট আমি আরও কিছুটা বেটার আশা করছিলাম। তৃতীয়ত এই ফোনটাতে অ্যাটলিস্ট আসলে অ্যামোলেড বা সুপার অ্যামোলেড টাইপের ডিসপ্লে দিলে ভালো হতো, সেক্ষেত্রে আমরা 90 হার্টজ পেলেও অখুশি হতাম না। এই যে বিষয়গুলো খারাপের দিকে বললাম, এগুলো ঠিক থাকলে প্রসেসর নিয়ে আমাদের আর কমপ্লেইন থাকতো না, কারণ সবাই গেমিং করবে এমন কিন্তু না, অনেকেই ব্যালেন্স প্রসেসর আশা করে। এখন সব মিলে আপনাদের কাছে কি মনে হয়েছে এই প্যাকেজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের আরও একটি নতুন ভিডিওতে।